প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে প্রায় 2000 প্রার্থী, প্রচার শুরু কাল। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবে একটা ভালো নির্বাচন করবার জন্য, সেটাও আমাদের দায়িত্বের অংশ। আমাদের এই 10 দলীয় জোটের পক্ষ থেকে এখানে জামাতের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িপাল্লার প্রতীক আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে থেকে নির্বাচনী পরিবেশে আমরা কাজ শুরু করতে পারবো, কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা। নিখুঁত নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহায়তার নির্দেশ প্রধান উপদেষ্টার। ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। সিলেটের পথে তারেক রহমান, মাজার জিয়ারত শেষে কাল নির্বাচনী সমাবেশ ও পথসভা। বিদ্রোহীদের বিষয়ে আরো কঠোর হচ্ছে বিএনপি। মিরপুর থেকে কাল জামায়াতের প্রচার শুরু, মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ, মন্তব্য আমিরের। হামলার প্রতিবাদে বিক্ষোভ। জুলাই আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে হত্যার নীল নকশা করেছিল হাসিনা সরকার। মাস্টারমাইন্ড জয় পলকের আনুষ্ঠানিক বিচার শুরু। দেশে 10 থেকে 15টির বেশি ব্যাংকের প্রয়োজন নেই, মন্তব্য গভর্নরের। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে নিশ্চিত না হলে ফিরে আসবে রাজনৈতিক হস্তক্ষেপ। ট্রাম্পের আমন্ত্রণে গাজা শান্তি বোর্ডে যোগ দিলেন নেতানিয়াহু। পরশুদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা। এবং বাংলাদেশ ভারতে না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ড সভায় সিদ্ধান্ত। বিসিবিকে কালকের মধ্যেই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হলো। প্রতীক বরাদ্দ পেয়ে নিজেদের নির্বাচনী আশ্বাস তুলে ধরেন প্রার্থীরা। তবে নির্বাচনের পূর্বে কালো টাকার ছড়াছড়ি, ভোটারদের বিভ্রান্ত করা এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। তবে মৌখিক অভিযোগকে বাইরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই প্রধান লক্ষ্য বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার দিনভর সারা দেশে একযোগে প্রার্থীদের মাঝে প্রতীক বণ্টন করেছে রিটার্নিং অফিসাররা। ধানের শীষ, দাড়িপাল্লার মতো দলীয় প্রতীক ছাড়াও ফুটবল, হাঁস ও ঘোড়ার মতো প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে সকাল 9টা থেকে ঢাকা জেলার 20টি আসনের 186 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় করেন রিটার্নিং অফিসাররা, যেখানে বড় রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন পরস্পরের বিরুদ্ধে। গত এক সপ্তাহ যাবত প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকার এবং নির্বাচন কমিশন একটা দলের প্রতি ঝুঁকে পড়েছেন। আমরা এমন বিভ্রান্ত তৈরি করতে চাই না যাতে আস্থার সংকট হয়, নির্বাচনটা অনুষ্ঠিত হতে চ্যালেঞ্জ হয়। সহযোগিতা দরকার। বিগত বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনে নারী প্রার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কারো আছে সংশয়। আপনারা জানেন যে জাতীয় পার্টিকে দোসর হিসেবে ট্যাগ দেওয়ার যে অপচেষ্টা বলতো, যে সেটা ভীষণভাবে চলছে এখনো। ভোটাররা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে, জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে। প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। অপরাজনীতি, সেই কালচার আমরা আর চাই না। তবে ঢাকা বিভাগীয় কমিশনার জানান, মৌখিক অভিযোগ করলেও কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন নিয়ে লিখিত অভিযোগ নেই কমিশনে। প্রার্থীদের নিরাপত্তাকেই কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও মত তার। আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এদিকে প্রতীকের বাড়তি আগ্রহ ছিল হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। নির্বাচনী মাঠে আচরণবিধি প্রয়োগে সমতার অভাবের অভিযোগ তোলেন এসব প্রার্থীরা। বিগত ফ্যাসিবাদ আমলের সমস্ত দুঃশাসনের যে ক্ষত,
এটি সারিয়ে উঠে একটি মানবিক বাংলাদেশ বিএনপি গঠন করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নানান জায়গায় প্রতিশ্রুতি, অনুদান, টাকা বিভিন্ন অনুষ্ঠানের নামে কি হচ্ছে, এটা অভিযুক্ত আমি যথার্থ মনে করি। 22 জানুয়ারি থেকে প্রচারণায় মাঠে নামবেন 298টি আসনের 1967 জন প্রার্থী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নিখুঁত নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোট, পোস্টাল এবং ব্যালটে ভোট হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। ভোট গণনায় দেরি হলে অনেক গুজব তৈরি হয় উল্লেখ করে প্রেস সচিব জানান, গণভোট, পোস্টাল ব্যালট মিলিয়ে কিছু ক্ষেত্রে ভোট গণনায় কিছুটা দেরি হবার সম্ভাবনার কথা উঠে এসেছে প্রধান উপদেষ্টার বৈঠকে। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়, হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, নির্বাচন ইস্যুতে 3 বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, বিভিন্ন উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আর্মি, সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। হেলিকপ্টার সার্ভিসও খুবই স্ট্যান্ড বাই থাকবে, এয়ারফোর্সের থেকে জানানো হয়েছে। নির্বাচনের সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় সে বিষয়ে জোর দেওয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টাকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রে ঝামেলা এড়ানোর জন্য 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহার করার জন্য জোর দেন প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আজ রাতেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। প্রথম দিনেই সিলেট সহ মোট 7টি জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি প্রধান। এদিকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রেওয়াজ মেনেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের উদ্দেশ্যে যাত্রা করতে বুধবার ঢাকা ছাড়েন তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, দলের বিদ্রোহীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রত্যেকটা আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো ভিতরে সেই অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুপুর 12টার পর গুলশান কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলেন রাস্তায় অপেক্ষমান মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সাথে। এ সময় বিএনপির চেয়ারম্যান আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ, এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের মাঠে আগের মতো বিশৃঙ্খলা করলে তরুণ সমাজ ক্ষমা করবে না। মিরপুরে বিএনপির সাথে সংঘর্ষে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এই কথা বলেন জামায়াত আমির। এদিকে ভোটারদের ভয়ভীতি ও কালো টাকা ছড়িয়ে একটি দল পরিবেশ নষ্ট করছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় দলীয় প্রতীক পাওয়ার পর গণমাধ্যমে একথা বলেন তিনি। প্রচার শুরুর 2 দিন আগে মিরপুরে জামায়াত বিএনপি সংঘাতের ঘটনায় আলোচনায় এখন ঢাকা 15 আসন। এই আসনে লড়ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম খান মিল্টন। নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে রাজধানী মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার মিছিলটি মিরপুর 60 ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেতারা বলেন, একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায়, সুতরাং জামাত সকল প্রস্তুতি নিয়েই আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে শ্যামলীতে হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ভোটের মাঠে আগের মতো বিশৃঙ্খলা করলে তরুণ সমাজ ক্ষমা করবে না। অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায়। কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। এদিকে খুলনায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ভোটারদের ভয় ভীতি ও মাঠে কালো টাকা ছড়িয়ে দিচ্ছে একটি দল। আমার নির্বাচন এলাকার অমুসলিম অর্থাৎ হিন্দু ভোটারের সংখ্যা বিপুল, তারা সন্তুষ্ট হয়ে আছে। তাদের বলা হচ্ছে, অন্য প্রতীকে গেলে তোমার ঠ্যাং ভাঙা হবে, মিটিংয়ে গেলে তোমার খবর আছে, তুমি যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমার ভোট কিনে যাওয়ার দরকার নাই। এটা আমার কানে আসতেছে। ফলে আমরা সকল প্রার্থীরা যেন অভিযোগ যেটা করি, আমি পক্ষ থেকে নিজের যেন সেই দুর্বলতা না থাকে, এ ব্যাপারে যেন আমরা সিনসিয়ার থাকি। বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার লক্ষ্যে সব দলেরই সরকারকে সহযোগিতা করা উচিত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেয়ার জালিয়াতির মামলায় জামিন নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা এড়ালেন ট্রান্সকমের সিইও সিমিন রহমান। আইনজীবীরা বলছেন, ভুয়া সই ও স্ট্যাম্প জালিয়াতি করে পারিবারিক সম্পত্তির শেয়ার আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনাকে কর্পোরেট বাংলাদেশে শেয়ার হস্তান্তর ও পারিবারিক বিশ্বাসঘাতকতার উদাহরণ বলছেন আইনজীবীরা। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে। বাইরে কোটি মানুষের স্বপ্নের সমান গল্প, আর ভেতরটা জালিয়াতি, চক্রান্ত আর বিশ্বাসঘাতকতায় ভরপুর। পুরো গল্পটাই যেন হার মানাবে যে কোনো ক্রাইম থ্রিলার ভিত্তিক সিনেমাকেও। নিজের ভাই বোনকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে ভুয়া স্বাক্ষর, জাল স্টাম্প ও ভুয়া বোর্ড মিটিং করার অভিযোগ সিমিন রহমানের বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্তে উঠে এসেছে, গোপন জালিয়াতির মাধ্যমে সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার নিজের নামে হস্তান্তর করেন। গত 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। সেই প্রেক্ষিতে বুধবার এই মামলার শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানা গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। এখানে দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানি হওয়ার পর বিজ্ঞ আদালত যে চার্জশিট এসেছে এটা সত্যতা খুঁজে পায় এবং চার্জশিটটি আজকে গ্রহণ করে যারা আজকে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন এবং আগামী 2/2/2026 তারিখে ওয়ারেন্ট তামিল বিষয়ে প্রতিবেদনের জন্য রাখেন। অর্থাৎ যারা আজকে উপস্থিত ছিলেন না, সিমিন রহমান, শাহনাজ রহমান সহ অন্য আরেকজন, ওনারা এখন থেকে ওয়ারেন্টভুক্ত আসামি। এই মামলায় সিমিন রহমান একা নন। চার্জশিটে তার সঙ্গে অভিযুক্ত আরো 5 জন। তাদের মধ্যে রয়েছেন ট্রান্সকম গ্রুপের কয়েকজন পরিচালক ও লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। তদন্তে জানা যায় 2020 সালের 13 জুন ঢাকায়
ঢাকায় একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র দেখানো হয়। মিটিং এর এজেন্ডায় ছিল শেয়ার হস্তান্তরের অনুমোদন, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য যে বোর্ড মিটিং দেখানো হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না বলে দাবি বাদী পক্ষের। হাজিরা শিটে যাদের স্বাক্ষর দেখানো হয়েছে তাদের অনেকেই ওই দিন ঢাকায় ছিলেন না। এমনকি হাজিরার তালিকায় লতিফুর রহমানকে ছুটিতে দেখানো হলেও তার শেয়ার হস্তান্তরের অনুমোদন সেখানে যুক্ত করা হয়। সিমিন রহমান উনি শেয়ার ট্রান্সফারের যে ফর্ম 117 সহ শেয়ার ট্রান্সফারের অন্যান্য যে ডকুমেন্টস আছে এইগুলা জালিয়াতি করে উনি ট্রান্সকম গ্রুপের শেয়ারগুলো উনি ওনার নিজের নামে নিয়ে গিয়েছে এবং পুরো ট্রান্সকম গ্রুপের আপনার কর্তৃত্ব এবং মালিকানা উনি ওনার হাতে নিয়ে নিয়েছে। এই ভুয়া বোর্ড মিটিং এর কাগজ দেখিয়ে লতিফুর রহমানের মালিকানাধীন 23,600 শেয়ারের বড় অংশ 14,160টি শেয়ার নিজের নামে নিয়ে নেন সিমিন রহমান। বাকি শেয়ারের ভাগ দেখানো হয় ভাই ও বোনের নামে, কিন্তু তদন্তে কোম্পানির কাছে ওই দিনের বোর্ড মিটিং এর কোনো নোটিশ, ইমেইল বা রেজলিউশনের কাগজ পাওয়া যায়নি। এমনকি আদালতের নির্দেশেও এসব নথি হাজির করতে ব্যর্থ হয় আসামি পক্ষ। এই জালিয়াতির চিত্র সামনে আসে পরিবারের আরেক সদস্যের অভিযোগে। 2020 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা সাজরে হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতেই একে একে উন্মোচিত হয় পারিবারিক বিশ্বাসঘাতকতার এই ভয়াবহ অধ্যায়। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি পারিবারিক সম্পত্তি বিরোধ মামলাই নয়, এটি কর্পোরেট বাংলাদেশের শেয়ার হস্তান্তর ও ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। তবে বুধবার বিকেলে আদালতে হাজির হয়ে আবেদন করলে জামিন পান সিমিন রহমান সহ 3 জন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। এছাড়া র্যাবের টিএফআই সেলে রেখে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ র্যাবের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। 2024 সালের জুলাই থেকে আগস্ট উত্তাল ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়ন, হত্যাযজ্ঞের পাশাপাশি তা গোপন করতে হঠাৎ ইন্টারনেট সংযোগ ডাউন করে ফেলে ফ্যাসিস্ট সরকার। প্রসিকিউশনের দেয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা পুত্র জয়ের নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট, সাজানো হয় ডেটা সেন্টার পুড়ে যাওয়া, সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্তের নাটক। ইন্টারনেট বন্ধ করে মূলত মারণাস্ত্র ব্যবহারে উস্কানি ও প্ররোচনার কথাও উঠে আসে প্রসিকিউশনের তথ্যে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় যাতে হত্যাযজ্ঞের চিত্র দেশ বিদেশে ছড়িয়ে না পড়ে। কেড়ে নেওয়া হয় মত প্রকাশের সুযোগ। এটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছে প্রসিকিউশন। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা হয় হত্যার উস্কানি, প্ররোচনা ও সহায়তার অভিযোগ। বুধবার 3 অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জুনায়েদ আহমেদ পলক। হত্যাকাণ্ড বা যে অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছেন, আমরা তাহলে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না। আগামী 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে। এদিকে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে রেখে নির্যাতন ও গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 17 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এর আগে এ মামলায় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। সূচনা বক্তব্যের মাধ্যমে চিফ প্রসিকিউটর এই মামলার পটভূমি, এই মামলার বিচারের পদ্ধতি, সাক্ষ্য প্রমাণ এবং গুমের যে ভয়াবহতা সেই বিষয়টি আদালতে উপস্থাপন করেছেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 19 জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন বিএনপির প্রার্থী।
নির্বাচন কমিশনের আইনজীবী মোহাম্মদ ফয়েজুল্লাহ ফয়েজ বলেন, মঞ্জুরুল আহসান মুন্সি তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন। একই আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ঋণ খেলাপিদের কেউ সংসদে যেতে পারবে না। এদিকে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সি আপিল করবেন বলে জানা গেছে। মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বর্তমানে দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। তার মতে, বাস্তবতা বিবেচনায় দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উচ্চ খেলাফি ঋণ, তারল্য সংকট এবং আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতায় নড়বড়ে অবস্থায় ব্যাংকিং খাত। সুশাসনের অভাবে বিগত সময়ের ধ্বংসের মুখে পড়েছে এই খাত। পরিবারতন্ত্র ও অনিয়মের মাধ্যমে পাচার হয়েছে 20 থেকে 25 বিলিয়ন ডলার। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর। আমরা বলছি যে কোনো পরিবার বা ব্যক্তি 10%-এর বেশি কোনো ব্যাংকে মালিকানা রাখতে পারবে না। ব্যাংকগুলোকে সবসময় যদি তারা আন্ডার পারফর্ম করে, যদি তাদের এনপিএল খুব বেড়ে যায়, যদি তাদের লিকুইডিটি ক্রাইসিস থাকে, বাংলাদেশ ব্যাংকের একটা হস্তক্ষেপ করার ক্ষমতা আমরা এখন নিয়ে নিয়েছি। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত না হলে জনকল্যাণমুখী কাজ সম্ভব নয়। সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে এ খাতে আবারও রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে বলেও সতর্ক করেন তিনি। আমরা যেটা প্রপোজ করেছি সরকারের কাছে, যে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যতে যারাই এখানে লিডারশিপে আসবেন তাদেরকে খুব নির্মোহভাবে সিলেক্ট করতে হবে ফ্রম দ্য বেস্ট। কোনো ব্যাংকে ডিভিডেন্ড দিতে পারবে না যদি তারা লস মেকিং হয়, এবং এই লসটা ওই আগের মতো কুকড বুক থেকে হবে না, প্রকৃত হিসাব থেকে হতে হবে। দেশে প্রয়োজনের অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে 2টো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন, সবগুলো ওটার সাথে। ক্যাশলেস সোসাইটি গড়তে পারলে বছরের রাজস্ব আদায় 1.5 থেকে 2 লাখ কোটি টাকা বাড়বে বলেও জানান ডক্টর মনসুর। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গাজা শান্তি বোর্ডে যোগ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এই ঘটনায় পর্ষদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। শঙ্কা তৈরি হয়েছে শান্তি বোর্ড গঠনের লক্ষ্য পূরণ নিয়েও। পৃথিবীর বড় বড় রাষ্ট্রে শাসকদের পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থার। শুধু পরিবর্তন হয়নি ফিলিস্তিনিদের ভাগ্য, দূর হয়নি দখলদার ইসরায়েলিদের হাতে তাদের নিপীড়ন ও নির্যাতনের চিত্র। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ থামানোর অঙ্গীকার করেন। নানা নাটকীয়তার পর প্রকাশ করেন গাজা শান্তি পরিকল্পনা, আশ্বাস দেন ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের। মার্কিন প্রেসিডেন্টের এই প্রচেষ্টায় আশায় বুক বাঁধেন হতভাগ্য ফিলিস্তিনিরা। তবে সে আশাও যেন ধূলিসাৎ হয়ে গেল গাজা শান্তি বোর্ডে নেতানিয়াহুর যোগদানের খবরে। তেল আবিবের দাবি, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই শান্তি পর্ষদে অন্তর্ভুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ছাড়াও রাশিয়া, চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বর্বরতা ও যুদ্ধাপরাধের মতো অভিযোগ থাকায় পর্ষদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে। বোর্ড গঠনের লক্ষ্য নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ওই শান্তি পরিকল্পনায় গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্রেটিক ফিলিস্তিনি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। ট্রাম্পের নেতৃত্বে থাকছে অস্থায়ী শাসন ব্যবস্থা পরিচালনা বোর্ড। প্রধান লক্ষ্য যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন, শাসন ও নিরাপত্তা নিশ্চিত করা। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশ ভারতে না খেললে টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি। বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বৃহস্পতিবারের মধ্যেই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসি বলছে, বাংলাদেশ অনড় অবস্থান থেকে না সরলে সুযোগ পাবে স্কটল্যান্ড। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সিদ্ধান্ত জানতে চলতি সপ্তাহে সময় দিয়েছিল আইসিসি। সেই সময়সীমা পুনরায় বিসিবিকে মনে করিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শুক্রবারই শেষ হবে বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর সময়।
আইসিসির সভাতে বিসিবিকে চেপে ধরে অন্য বোর্ডগুলো। তাদের দাবি ছিল ঘরোয়া টুর্নামেন্টে কোনো ক্রিকেটারকে বাদ দিতেই পারে সে দেশ, সেটি কেন জাতীয় পর্যায়ে যাবে? এদিকে ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটগুলোতে প্রকাশ পেয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ না গেলে তারা স্কটল্যান্ডকে বেছে নেবে। এ বিষয়ে দ্রুতই প্রধান উপদেষ্টা শরণাপন্ন হবে বিসিবি, সেখানে হয়তো মিলতে পারে সমাধান। আগামী 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বকাপের আসর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।